বাপ এসেছে, মা এসেছে, হ্যাঁ সন্তান এসেছে। তো শ্বশুর মশাই হিসাবে করতে দিইনি, আমি বাবা হিসাবে করতে দিয়েছি। আমার মানে ঠোঁট দিয়ে তোর মুখটা বন্ধ করে দেবো, তোর সতীত্ব নষ্ট হয়ে যাবে। হ্যালো এন্ড ওয়েলকাম, আমি রাজর্ষি, আমার সঙ্গে রয়েছে আমার পার্টনার সুচন্দ্র, আর আমরা চলে এসেছি আমাদের চ্যানেল 22 ক্যারেট ফিল্মের থার্ড ভিডিও নিয়ে। আজকে যে সিনেমাটা নিয়ে আমরা আড্ডা দেব, সেই সিনেমাটা একটা নতুন সিনেমা। লাস্ট দুদিন আমরা দুটো পুরনো কাল্ট মুভি নিয়ে আড্ডা দিয়েছি, আজকে একদম একটা নতুন সিনেমা নিয়ে আমরা আড্ডা দেব, এবং সেটা 2024-এর ক্রিসমাসে মুক্তিপ্রাপ্ত একটা বাংলা সিনেমা। এবার 2024-এর ক্রিসমাসে তো 4টে হেভিওয়েট বাংলা সিনেমা রিলিজ করেছে, তার মধ্যে দুটো তো খুবই হেভিওয়েট, কিন্তু আমরা আজকে যে সিনেমাটা নিয়ে আড্ডা দেব সেটা তুলনামূলক একটু আন্ডাররেটেড এই 4টের মধ্যে, এবং হল পাওয়ার নিরিখেও এটা সব থেকে পিছিয়ে। কিন্তু আমরা ডিসাইড করেছি যে এই মুভিটা নিয়েই আমরা এই 4টে সিনেমার মধ্যে সবার আগে আড্ডা দেব। হ্যাঁ, আমরা আজকে আড্ডা দিতে চলেছি মানসী সিনহার সেকেন্ড সিনেমা, ওনার ডিরেকশনের সেকেন্ড সিনেমার নাম 5 নম্বর স্বপ্নময় লেন। তো এই সিনেমা আজকে আমাদের আড্ডার টপিক। আমরা সিনেমার বিভিন্ন অংশ, তার ডিরেক্টোরিয়াল কিছু কাজ এবং সেই সিনেমাটার মধ্যে দিয়ে দর্শকদেরকে যে মেসেজটা দেওয়া হয়েছে সেগুলো নিয়ে আমরা আমাদের ভালো লাগাগুলো সেগুলো নিয়ে আমরা কথা বলবো, আড্ডা দেবো আজকে। তো একদম প্রথমেই আমি সুচন্দ্রর কাছে চলে যাব আমার একটা প্রশ্ন নিয়ে, যে 5 নম্বর স্বপ্নময় লেন এই সিনেমাটা একটা কোথাও গিয়ে স্মৃতি রোমন্থনের সিনেমা, রাইট? তো তুই যখন সিনেমাটা আমরা যখন দেখতে গেলাম একসাথে, যখন সিনেমাটা শুরু হলো এবং প্রথমেই যখন সিনেমাটা ফ্ল্যাশব্যাকে একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সেগমেন্টে শুরু হলো, মানে পুরো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ল্যান্ডস্কেপে শুরু হলো, যখন ওরকম একটা সেই যৌথ পরিবার দেখাচ্ছে, সেই 5 তলার নর্থ কলকাতার যে বড় বড় বাড়িগুলো, যেগুলো আমরা মানে নর্থ কলকাতার ঐতিহ্য, হ্যাঁ যেগুলো ইমোশন, আমাদের সেই বড় খড়খড়ির জানলা, এবং পুজো হচ্ছে, বিশ্বকর্মা পুজো দিয়ে শুরু হয়েছিল সিনেমাটা। তো সেখানে সবাই এক জায়গায় রান্না হচ্ছে, একসাথে ছাদে সবাই ঘুড়ি ওড়াচ্ছে। তো এই নস্টালজিয়াটা তোকে কিরকম ভাবে হিট করেছে? মানে তুই, আমার যেমন ছোটবেলায় আমি এরকম নর্থ কলকাতার বাড়ি বা আমার মামা বাড়ির যে সাইডটা, সেখানে অনেক এরকম বাড়ি ঘর আমরা দেখেছি, আমরা সেরকম বাড়িতে যাতায়াত আছে। এবার তোর এরকম এক্সপেরিয়েন্স কিছু কি তুই রিলেট করতে পেরেছিস, বা তোর কিরকম মানে তোর নস্টালজিয়াটা কিভাবে হিট করেছে তোকে? হ্যাঁ, নর্থ কলকাতা মানে আমাদের সবার কাছে একটা ইমোশন। এবারে নর্থ কলকাতার জায়গাটার মধ্যে একটা বনেদিয়ানা আছে, একটা বনেদিয়ানা ব্যাপার। তারপরে যখন সিনেমাটা শুরু হওয়াতেই যখন প্রথমে ছিল ওই একসাথে রান্না করছে যৌথ পরিবার, একসাথে প্রোগ্রাম করছে, এই জিনিসগুলো না কোথাও গিয়ে মনে হচ্ছিল যে আমরা যেন একটা ছোটবেলায় ফিরে যাচ্ছি। ছোটবেলায় আমরা যখন আমি হয়তো সেভাবে বনেদি বাড়িতে বড় হয়ে উঠিনি, বা হ্যাঁ আমার মামার বাড়ি যেখানে, সেই জায়গাটা অনেকটা জমিদার বাড়ি বা বনেদি বাড়ির মতোই। তো যখন আমরা যেতাম মামার বাড়িতে, এই যে একসাথে ফ্যামিলি মিলে এটা তো এখনকার দিনে খুবই মানে দেখা যায় না, মানে খুবই এখন বেসিক্যালি যেটা হয়েছে সেটা ফ্ল্যাট হয়ে গিয়ে সবাই আলাদা আলাদা হয়ে গেছে, একদম ছোট ঘর, তো সবাই একসাথে থাকা পসিবল না। আমার এমনি যৌথ পরিবারের কনসেপ্ট বা যৌথ পরিবার আমার খুব ভালো লাগে, আমার খুব ফেভারিট। কারণ যৌথ পরিবার হচ্ছে এমন একটা জায়গা যেখানে সবার সাথে মিলেমিশে থাকা যায়, এবং আমি বলে কিছু নেই, সবটাই আমরা, সবটাই আমরা, এবং এই ফিলটা আমার কোথাও গিয়ে একটা স্ট্রেংথ দেয় আমাদের। যে আমি নিজে ছোটবেলায় আমার মামা বাড়ি যৌথ পরিবার ছিল, আমি সেই যৌথ পরিবারে অনেকটা টাইম ছোটবেলায় আমার কেটেছে, বা আমাদেরও একসাথে ছোটবেলাটা আমরা বাবা কাকা ঠাকুমা আমরা একই বাড়িতে আমরা একসাথে বড় হয়েছি, মানে আমি আর আমার বোন। তো সেখান থেকে দাঁড়িয়ে যৌথ পরিবারের একটা মিনিমাম আইডিয়া আছে, এবং সব থেকে আমার যেটা রিলেট করেছে, মানে আমার যেটা সব থেকে বেশি নস্টালজিয়া হিট করেছে, সিনেমার একদম প্রথম দিকে যে বিশ্বকর্মা পুজো পারপাসে ছাদে যে প্রোগ্রামটা হচ্ছিল শামিয়ানা খাটিয়ে। আমাদের না ছোটবেলায় আমরা যখন অ্যানুয়াল পরীক্ষা হতো, আমাদের তো মার্চ মাসে অ্যানুয়াল পরীক্ষা হতো, আর মেতে পরের সেশন শুরু হতো। তো এপ্রিলে আমরা পাড়ার বন্ধুরা, এই আমাদের সব পাড়ার বন্ধুরা মিলে উঠোনে চৌকি পেতে স্টেজ করে, সেখান থেকে হয়তো কখনো আমরা সুকুমার রায়ের অবাক জলপান করেছি, বা কখনো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোনো মানে নাটক নিয়ে আমরা মানে করেছি, এবং আমরা নিজেরাও নাটক লিখেছি, মানে সেটা কোনো না কোনো নাটক থেকে ইন্সপায়ার,
ঠিক আছে, কিন্তু আমরা নিজেরা লিখেছি, হয়তো খুব বোকা বোকা হয়েছে, কিন্তু ওইটার মধ্যে না একটা আলাদা ইমোশন ছিল। সেই হ্যাঁ। পাড়ার মধ্যে সব কাকিমা জেঠিমাদের শাড়ি নিয়ে স্টেজের পেছনে সেটা সব রং বেরঙের শাড়ি দিয়ে ওটা সাজানো হতো, Backstage-টা ডেকোরেট, করা। হ্যাঁ ব্যাক স্টেজটা করা হতো, ডেকোরেট করা হতো। পাড়ার কাকুরা তারা সব নিজেরা রং তুলি নিয়ে মেকআপ করে দিত। তারপরে আরো যদি দেখি, এই যে প্রোগ্রাম চলাকালীন আমরা এখন যদি ধরো কোনো প্রোগ্রামে যাই, প্রোগ্রামে বেসিক্যালি কি হয়, মন জিনিসের প্যাকেট দিল বা কোনো কিছু প্যাকেট দিল, ওখানে একটা বিষয় কি ছিল বলো তো, ওখানে ছিল হচ্ছে গরম গরম সিঙ্গারা, হ্যাঁ সাথে হ্যাঁ চা। একদম, এইটার এই এটার জায়গার কোনো emotion তুলনা হবে না, হ্যাঁ। এটা তুলনা হবে না। ওই রিহার্সাল মানে মেকআপ রুমে, মানে কোনো একটা ঘরকেই মেকআপ রুম বানিয়ে নিতাম আমরা। তো সেখানে মেকআপ করতে করতে কোনো বম্মা বা কোনো কাকিমা বা কোনো কাকু এসে সিঙ্গারা দিয়ে যাচ্ছে, বা তারপরে পাড়াতে সবাই ভিড় করে সবাই দেখছে, ওটাই একটা আনন্দ। প্রচুর হ্যাঁ। ভুল ত্রুটি, মানে ওখানে কোনো পারফেকশনের কোনো ব্যাপার ছিল না, বা আমরা কোনো যে কেউ বিশাল বড় শিল্পী হওয়ার জন্য ওগুলো করছি এরকম ব্যাপার ছিল না, কিন্তু একটা আনন্দ, সবাই মিলে একসাথে একটা অনুষ্ঠান আমরা করবো। যেটুকু পারি ওইটুকু নিয়ে সবার কাছে মেলে ধরে এবং সবাইকে অ্যাপ্রিসিয়েট করতো। তো এই জিনিসগুলোই এইটা কোথাও গিয়ে আমার স্বপ্নময় লেনের শুরুতেই এই নস্টালজিয়াটা আমাকে ভীষণভাবে হিট করেছে। আমাকেও করেছে, মানে এতটাই, মানে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে হ্যাঁ, এই এবং বিষয়টা। মানে আমার না কনসেপ্টটা, হ্যাঁ। সিনেমাটার কনসেপ্টটা, যেটাতে আমি এর পরে আসছি, যে আমার সিনেমার কনসেপ্টটা সবথেকে ভালো লেগেছে কোথাও, মানে কনসেপ্টে দুটো খুব খুব রেলিভেন্ট টপিক দেখানো হয়েছে আজকের দিনে দাঁড়িয়ে, মানে পুরোনো দিন আর এখনের এই পরিবর্তনশীল দিনের দুটো খুব মানে খুব মানে সেনসিটিভ টপিককে দেখানো হয়েছে। একটা হচ্ছে ফ্ল্যাট বাড়ি বনাম বাড়ি, এবং একটা হচ্ছে যৌথ পরিবার বনাম নিউক্লিয়ার ফ্যামিলি, যেটা একটা মানে এই দুটো স্ট্রং মেসেজ আমার দেখতে গিয়ে ভীষণভাবে ফিল হয়েছে। আমি দর্শক অনেকেই নিশ্চয়ই, মানে এত কম শো পাওয়ার পরেও আমি যতদূর দেখেছি যে বেশ দর্শকরা কিন্তু 5 নম্বর স্বপ্নময় লেন অনেকে দেখতে গেছে, কারণ স্বপ্নময় লেন সিনেমাটা এমন একটা সিনেমা, মানে দেখতে গিয়ে আরো বেশি ফিল হয়েছে যে এই সিনেমাটা না বাকি যে 3টে সিনেমা রিলিজ করেছে প্রত্যেকটার থেকে টেস্ট আলাদা, কিন্তু এই সিনেমাটা কোথাও প্রত্যেকটা মানুষকে না বাধ্য করবে তার ছোটবেলায় ফিরে যেতে, মানে হ্যাঁ। তাদের তাদের শৈশব বা তাদের কৈশোর এই টাইমটাতে ফিরে যেতে, এবং যৌথ পরিবারের গুরুত্ব। আজকে সিনেমাটার প্লটটা যেটা আমরা এর পরে আসছি, যে সিনেমাতে আমরা দেখছি যে দুটো মেয়ে তারা তাদের মাদেরকে তাদের পুরনো বাড়িটা ফিরিয়ে দিতে চাইছে। তারা কিন্তু চাইলে, তারা যে প্রফেশনে দুজনকে দেখানো হয়েছে, একজন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে কাজ করে, আরেকজনও দিল্লিতে ভালো জব করছে, তো তাদের যে বাড়িতে বিয়ে হচ্ছে তাদের একটা, তারা যথেষ্ট ওয়েল এস্টাবলিশ, তো তারা কিন্তু আজকে ওই দুটো মেয়ে কিন্তু চাইলে তাদের মাদেরকে কোনো একটা ভালো ফ্ল্যাট কিনে দিতে পারতো, যে কোনো ভালো জায়গায় ভালো ফ্ল্যাট কিনে দিতে পারতো। তার বদলে তারা চুজ করলো যে তারা তাদের পুরনো ঐতিহ্যবাহী বাড়িটা তাদের মাদেরকে ফিরিয়ে দেবে। অ্যাকচুয়ালি এখন আমরা বড় হওয়ার পরও না, আমরা সেই নিজেদের ছোটবেলাটাকে খুব মিস করি। তো সেই জন্য আমরা সবাই চাই যে আমরা যদি ছোটবেলাটা একটু ফিরে যেতে পারতাম। এখন আমাদের মনে হয় যে ছোটবেলাটা, মানে এখন যারা ছোটবেলাটা কাটাচ্ছে নিজেদের, তাদের মনে হচ্ছে বড় হলে খুব আনন্দ, বড় হলে খুব ভালো, বড় হলে অনেক কিছু করতে পারবো। বাট ওই যে একবার যদি ওই ছোটবেলার জায়গাটা থেকে কেউ সরে যায়, তারপরে বোধহয় ছোটবেলাটা আরো বেশি ফিল করে। হ্যাঁ। মানে আমরা যখন যেখানে থাকি হয় না যে সেখানে গুরুত্বটা তখন বুঝি না, বাট সেই জায়গাটা আমাদের থেকে হারিয়ে গেলে বা আর কোনোদিন আমাদের লাইফে ফেরত আসবে না এটা বুঝলে তখন আমরা আরো বেশি হ্যাঁ। হয়তো মিস করি। তো স্বপ্নময় লেন কোথাও গিয়ে ওই ইমোশনটাকে হিট করেছে, যে সত্যি তো আমরা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আর ওই বড় বড় বাড়ি, ওরকম ঝুল বারান্দা, ওরকম একটা যৌথ পরিবার, বা আজকের দিনেও আমরা কটা অনুষ্ঠান হতে, এই যে এখন অ্যানুয়াল পরীক্ষা শেষ হয়ে গেলে আমরা কটা পাড়ার ছেলেমেয়েদেরকে দেখি যে তারা একসাথে এক জায়গায় হয়ে অনুষ্ঠান করছে, দেখা যায় না। কিন্তু স্বপ্নময় লেন এই ইমোশনটাকে কোথাও গিয়ে হিট করেছে, যে আমরা কিন্তু চাইলে এখনো পারি না যে এমন নয়, কিন্তু আমরা করি না, কিন্তু এই সিনেমাটা দেখে আমাদের মনে হচ্ছে যে হ্যাঁ আমরাও তো করতাম। বা এখনকার ছোট 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 যারা ছেলেমেয়েরা যারা স্কুলে পড়ছে তারা যদি এখন এগুলো করে, হয়তো আমরা আমাদের এলাকাতে হলে আমরা হয়তো তাদেরকে যথাসম্ভব সাহায্যও করব, কারণ এগুলোর মধ্যে একটা না খুব সুন্দর মানসিকতা গড়ে ওঠে, মানুষের মধ্যে কিন্তু একটা সুন্দর মানসিকতা গড়ে ওঠে এই জিনিসগুলোর মধ্যে থাকলে। কিন্তু এখন মানুষ মোবাইল গেমে অনেক বেশি বিজি। তো এই যে দুটো মেয়ের যে ক্যারেক্টার দেখেছে, এটাও কিন্তু একটা বড় মেসেজ, যে আজকে তারা কিন্তু কন্টেম্পোরারি 2024-এর মেয়ে দেখানো হয়েছে তাদেরকে, কিন্তু তাদের মধ্যে কিন্তু তাদের ওই হেরিটেজটার একটা গুরুত্ব আছে। এটা কি কোথাও মনে হয় না যে আমাদের এই মানে এখনকার জেনারেশনদের মধ্যে থেকে এই ঐতিহ্যের গুরুত্বটা হারিয়ে যাচ্ছে বলেই আরো বেশি মানুষ নিউক্লিয়ার বা লোনলি হয়ে যাচ্ছে? হ্যাঁ, অবশ্যই ঐতিহ্য তো হারিয়ে যাচ্ছেই, এবং মানে যেভাবে চলছে সমাজ, যেভাবে চলছে সেভাবে ভবিষ্যতে
হয়তো আর দেখাই যাবে না, এরকম ভাবেই চলছে। কিন্তু আমরা যদি এখনো চাই তাহলে কিন্তু আমরা সেটা করে দেখাতে পারি। এটাই যে একটা অ্যানুয়াল পরীক্ষা হয়ে গেলে একটা পাড়ায় প্রোগ্রাম, একটা সবাই মিলে বিশ্বকর্মা পুজোয় কারুর বাড়ির ছাদে এখন গিয়ে যদি আমরা ঘুড়ি দেখি ওড়ানো। মানে আগেকার দিনে কি হতো, আগেকার দিনে যদি অ্যানুয়াল পরীক্ষা শেষ হয়ে যেত, আমাদের মোটামুটি পরীক্ষা শেষ হতো ওই নভেম্বর নাগাদ, ডিসেম্বরটা আমরা পুরো পেতাম, তারপরে জানুয়ারি থেকে সেশন শুরু। ডিসেম্বর মাসটা আমরা সব বন্ধুরা মিলে অন্ততপক্ষে যদি প্রোগ্রাম করতে না পারি একটা জায়গায় খেলতে যেতাম। খেলতে যেতাম, ওটাই এটা এটা এখন নেই, কারণ হারিয়ে গেছে, সবাই ফোনে আসক্ত, বা ইভেন খেলার জন্য খেলার মাঠও অনেক কমে যাচ্ছে। হ্যাঁ, বা সব মাঠেই তো আস্তে পরিবেশ- আস্তে হয় ফ্ল্যাট হয়ে যাচ্ছে, নয় কোনো কিছু পরিবেশের building তৈরি জায়গাটা হচ্ছে। ওরকম নেই, ওরকম জায়গায়। আচ্ছা, এবার আমরা যে টপিকটায় আসবো এটা তো গেল প্লট, যেটা থেকে আমাদের নস্টালজিয়া হিট করছে। এবার যেটা নিয়ে আমরা একটু আড্ডা দেবো সেটা হচ্ছে যে তুই আমাকে বল যে এই কাস্ট অ্যান্ড ক্রিউ একদম কিন্তু খুব বড় নাম নেই সিনেমাটায়। খুব বড় নাম বলতে গেলে অপরাজিতা আড্ডা আর খরাজ মুখার্জি, চন্দন সেন, এই তিনজন সিনিয়র খুব বড় নাম রয়েছে। আর কিন্তু সেই অর্থে সিনেমাতে দেখে থিয়েটারের অনেক পপুলার শিল্পীরা রয়েছেন যারা থিয়েটার প্রতিনিয়ত দেখেন, তারা অনেককে রিলেট করতে পারবেন। বাট সিনেমার নিরিখে কিন্তু সেরকম বিগ নেম সেই অর্থে নেই। অন্বেষা হাজরা যে মেইন কাস্টিং করেছে তাকে আমরা মূলত সিরিয়ালেই দেখেছি, তার একটা ডেবিউ ফিল্ম ছিল। আর অর্জুন চক্রবর্তীকে সিনেমায় দেখা যায় কিন্তু সে অর্জুন চক্রবর্তী অতটা বিগ নেম, মেইন স্ট্রিম হিরো নয় এখন। তো তারপরেও দাঁড়িয়ে এই যে সিনেমার যে তাদের কাস্ট অ্যান্ড ক্রিউর যে অ্যাক্টিং বা মানে পুরো সিনেমাটা জুড়ে যে অ্যাক্টিং এর বিষয়টা, সেটা তোর কি রকম লেগেছে? অ্যাক্টিং মানে একদম নিট অ্যান্ড ক্লিন লেগেছে আমার অ্যাক্টিং প্রত্যেকের। ইভেন মানসী সিনহা এত ভালো একজন ডিরেক্টর, উনি প্রত্যেকটা ছোট ছোট ক্যারেক্টারকে অনেক মানে ওদেরকে জায়গা দিয়েছে অনেকটা, যেটা কিন্তু চট করে কোন মানে খুব কম সিনেমায় দেখা যায় যে প্রত্যেকটা ক্যারেক্টারের ইম্পর্টেন্স থাকে যে। এবং ওই যে জেঠুটা যিনি প্রেসে কাজ করতেন, যাকে শেষ সিনে আবার দেখা গেল যে উনি রয়েছেন, এক্সিস্ট করছেন। তো ওই যৌথ পরিবারের এই ব্যাপারটা ছিল কিন্তু, যে প্রত্যেকটা মানুষের একটা গুরুত্ব ছিল। তো ওইটা মানে, এবং প্রত্যেকের অ্যাক্টিং স্পেশালি আমি দুটো সিনের কথা বলবো পার্টিকুলার। অ্যাক্টিং এর কথা বলতে গেলে সবারই অ্যাক্টিং খুব ভালো। চন্দন সেন অসাধারণ একটা রোল প্লে করেছেন এবং ওনার অ্যাক্টিং নিয়ে বলার কোনো কথা থাকে না। উনি থিয়েটারের একজন অনেক বড় শিল্পী এবং আমরা ওনার অনেক ভালো ভালো সিরিয়াল সিনেমাতেও ওনার কাজ দেখেছি। আমি চন্দন সেনের পার্সোনালি থিয়েটারও দেখেছি এবং সেগুলো অনেক আমার ছোটবেলায়, এগুলো খুবই ভালো। ওনার অ্যাক্টিং মানে উনি অ্যাক্টিং এর একজন অথরিটি বলা যায় চন্দন সেন। তো তার রোলটা তো আছেই। স্পেশালি যে দুটো সিন আমি বলবো যে আমার টাচ করেছে, একটা হচ্ছে সিনেমাতে একটা জায়গা আছে যেখানে আমরা জানতে পারি যে অপরাজিতা তো খুব ভালো গান গাইতেন, কিন্তু পারিবারিক একটা কারণে, যেটা হয় শ্বশুর বাড়িতে আগেকার দিনে দাঁড়িয়ে মেয়েরা গান গাইলে বা নাচ করলে বা কোনো আদার্স কাজ করলে, যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি করলে, তাদেরকে সেটা বিয়ের আগে সম্বন্ধ দেখতে আসার সময় সেগুলোই দেখা হতো। কিন্তু বিয়ে গান করতে পারো কিনা, হ্যাঁ গান করতে পারো কিনা, নাচ করতে পারো কিনা, কিন্তু বিয়ের পর সবার আগে সেটাকেই বন্ধ করে দেওয়া হতো। এবং এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা কিন্তু ছোট্ট একটা ডায়লগের মধ্যে দিয়ে, যে আমাদের এই যে আগেকার দিনের সমাজেরও যে কিছু নেগেটিভিটিও ছিল সেটাও কিন্তু তুলে ধরা হয়েছে। যে যেমন গান গাইলে যে গান গায় বাইজিরা, বা সেরকম ওই রকম জায়গা থেকে তুলে ধরেছে যে গান তো গায় বাইজিরা। ঠিক আছে, তো এই জায়গাটা থেকে কষ্ট পেয়ে অপরাজিতা আড্ড গান গাওয়াটা ছেড়ে দিয়েছিলেন। এবং তখন যা হয়, পরিবারের ছেলেরা তখন বড়দের মুখের ওপর কথা বলতে পারতো না। তার কিছু ভালো দিকও যেমন ছিল, তার কিছু খারাপ দিকও ছিল, যার ফলে এরকম একটা কমেন্টের হাজবেন্ড হিসেবে খরাজ মুখার্জি প্রতিবাদ করতে পারেননি এবং সেই কষ্টে গানটা ছেড়ে দিয়েছিল অপরাজিতা আড্ড ছেড়ে দিয়েছিল। এবং অপরাজিতা আড্ড যেহেতু ছেড়ে দিয়েছিল, তাই এবং সেটা আমরা আরো পরে জানতে পারি। সেটা পরে জানতে তো যখন ওই সিনটা আমার ভীষণ টাচি লেগেছে, যখন ওরা ওই বাড়িটা কেনার জন্য নিজেদের বিয়েতে পাওয়া গয়না টয়না, আশীর্বাদী গয়না সব বিক্রি করে দিচ্ছে, এবং তখন হবু শাশুড়িকে বলছে যে তুমি আমাদেরকে আরো একটা ভালো জিনিস গিফট দিতে পারো আশীর্বাদে, সেটা হচ্ছে তোমার গান। এবং সেখান থেকে যখন সেই অতীতের ওই কষ্টটাকে ভেঙে সেটা থেকে ফাইনালি ওই বাচ্চা দুটো মেয়ের আবদারের কাছে হেরে গিয়ে যখন গানটা ধরলো, এবং ওই সিনটাতে যেখানে খরাজ মুখার্জি এসে হারমোনিয়ামটা রাখছে আর অপরাজিতা আড্ড বলছে যে অনেকদিন আমি হারমোনিয়াম ধরি না, তো তখন খরাজ মুখার্জি বলছে আমি প্রত্যেক মাসে এটাকে টিউন করিয়ে রাখি যদি তুমি কোনোদিন আবার গাও। ওই সিনের অ্যাক্টিংটা না এত টাচি, আমার এত ভালো লেগেছে ওই জায়গাটা, যে
প্রতিবাদ করতে পারেনি বলে ওই জায়গাটার যে তার কষ্টটা সে তার আগের সিনেই অন্বেষার কাছে শেয়ার করেছে যে সে কখনো প্রতিবাদ করতে পারেনি, তার একটা আক্ষেপ রয়েছে ওই জায়গাটা, সে খুব গিল্ট ফিলিং এ ভোগে। এবং তখন ওই সিনে আমরা জানতে পারি যে খরাজ মুখার্জিও খুব ভালো গাইতেন, যেটা সে তার স্ত্রী গান গাওয়া ছেড়ে দিয়েছে বলে তিনিও গান গাওয়া ছেড়ে দিয়েছেন। এবং তারপর যখন দুজনে একসাথে গানটা ধরছে ওই জায়গাটা মানে এত ইমোশনাল, ওই সিনটা আমার ভীষণ ভালো লেগেছে। ওই জায়গাটার অ্যাক্টিংটা। তোর একটা পছন্দের সিন বল যেটা তোর খুব টাচ করেছে সিনেমার মধ্যে। আমার পছন্দের সিন বলতে একটা জায়গা ছিল যেখানে মানে অর্জুনের বাড়ির লোক এসেছিল এবং এই অন্বেষার সাথে তো অর্জুনের বিয়ে ঠিক হয়েছিল। তো ওই জায়গাটায় মানে অর্জুনের পিসিরা এসেছিল এসে বলছিল যে এরকম একটা খুঁত মেয়েকে তুমি নিজের বউ নাতবউ হিসেবে মানে পুত্রবধূ হিসেবে গ্রহণ করলে, কেন করলে? তার মধ্যে আমরা যদি আরো একটা জিনিস দেখি সিনেমাতে, খরাজ মুখার্জি আর অন্বেষার যে বন্ডিংটা মানে হবু শ্বশুর মশাইয়ের সাথে বৌমার যে বন্ডিংটা, ওটা কিন্তু মানে ভীষণ টাচি। এবং আমরা রিসেন্ট টাইমে সিরিয়ালে কিন্তু শ্বশুর শাশুড়ি আর বৌমার মধ্যে কুটকাচালির সম্পর্কটাকে অভ্যস্ত, কিন্তু তাদের মধ্যেও যে একটা সত্যি নিজের মা বাবার মতো বন্ডিং তৈরি হতে পারে, মানে এটাও যে একটা দিক। কারণ একটা মেয়ে সব ছেড়ে সে শ্বশুর বাড়িতে আসছে, শ্বশুর শাশুড়ির কাছে সে তার মা বাবার জায়গাটা পায়। এখানে তো অন্বেষাকে দেখেছে যে ওর বাবা অনেকদিন আগেই মারা গেছে, তো বাবার স্নেহটা সে হয়তো ছোটবেলায় পায়নি। তো সেখান থেকে দাঁড়িয়ে এসে ড্যাড ডাকছে, এবং তার শুধু ডাকার জন্য না, দুজনের মধ্যে যে ইন্টার বন্ডিংটা, এবং শাশুড়িও মানে অপরাজিতা আড্ডোর সাথেও যে কানেকশন, এটাও কিন্তু একটা খুব স্ট্রং মেসেজ যে অ্যাকচুয়ালি একটা শ্বশুর বাড়িতে একটা মেয়েকে কিভাবে ট্রিট করা উচিত। ঠিক আছে, কারণ একটা মেয়ে সবসময় নিজের বাড়িকে ছেড়ে অন্য একটা জায়গায় আসছে এবং সেই বাড়িটাকে নিজের করে নিচ্ছে। কোনো কিছুই তো ওয়ান সাইডেড হয় না, সে যেমন নিজের করছে সেই বাড়ির লোকগুলোকেও কিন্তু তাকে নিজের করতে হবে, তবে গিয়ে সে নিজের ভাবতে পারবে। তো এটাও একটা ভীষণ স্ট্রং মেসেজ। এটাও দেখেছি মানে খুব কম জায়গাতেই হয়তো দেখেছি যে যখন বৌমা আসে ওদেরকে বৌমার মতোই ট্রিট করা হয়, সেটা যদি মেয়ের মতো ট্রিট করা হয় না তখন কিন্তু সেটা সত্যি একটা ভালো পরিবার তৈরি হয়। যেমন একটা জায়গায় আছে যখন ওই যে বিয়ের রিচুয়ালস নিয়ে কথা হচ্ছে, তখন খরাজ মুখার্জি একটা জায়গায় বলবেন যে ওদের আসলে কি, ওরা না আর কাউকে চেনে না, ওদের হচ্ছে আমরা তিনজন আর এনারা এই পরিবারটাই ওদের কাছে, শত শ্বশুর বাড়ি বাপের বাড়ি মিলে একটা ফ্যামিলি ওদের কাছে। তো সেটা কিন্তু কোনোদিনই ওয়ান সাইডেড পসিবল হয়নি। তো ওটা করতে গিয়ে কিন্তু বোথ সাইডকে সেই ভালোবাসাটা দিতে হয়েছে। এইটাও আমার এটা খুব ভালো মানে পয়েন্ট তুলেছিস তুই। আরেকটা জায়গা ওই যে যখন পিসিরা বলছিল যে এরকম খুব শ্বশুর মশাই হয়ে ব্রেস্ট ক্যান্সার অপারেশন করেছে, তখন অপরাজিতা আড্ড যে সুন্দরভাবে এক্সপ্লেন করেছে বিষয়টা যে আমি তো শ্বশুর মশাই হিসেবে করতে দিইনি, আমি বাবা হিসেবে করতে দিয়েছি, আমি কখনোই চাইনি যে একজন বাবার ভালোবাসা মেয়ের কাছে কম হয়ে যায়। জায়গাটা এইখানে কিন্তু চাইলে ডিরেক্টর স্ক্রিপ্টটা এভাবেও লিখতে পারতো যে আমি ডাক্তার হিসেবে দেখেছি, কারণ ডাক্তার কিন্তু পেশেন্টে ভেদাভেদ করে না, একজন সত্যিকারের ডাক্তার। কিন্তু ডাক্তারেরও ঊর্ধ্বে উঠে এখানে বাবার সেন্টিমেন্টটাকে তুলে ধরা হয়েছে। এইটা আমার খুব টাচি, এই পোরশনটা আমার সত্যি, এই পার্টিকুলার জায়গাটা। কারণ এখানে চাইলে কিন্তু জিনিসটাকে ডাক্তারের অ্যাঙ্গেল দিয়েও দেখানো যেত, কিন্তু বাবার অ্যাঙ্গেল দিয়ে দেখানো হয়েছে। এবং এই জায়গাটা ভীষণ ভীষণ একটা টাচি জায়গা, যেখানে সত্যি তো বাবার কাছে তো মেয়েরা সব থেকে বেশি সেফ। কোনো পুরুষের কাছে যদি মেয়ে সব থেকে সেফ হয় তাহলে সেটা বাবা। তো সেই অ্যাঙ্গেলটাকে তুলে ধরেছে। এবং সেখানে যে অর্জুনেরও এসে রিপ্লাই দেওয়াটা পিসিদেরকে, কিন্তু ভদ্রভাবে, কোনো রকম ইনসাল্টিং টোনে নয়, তো ভদ্রভাবেও যে প্রতিবাদ করা যায় এই ফ্যামিলির এরকম ইস্যুতে, সেটা একটা দেখিয়েছে। আরো একটা সিন আমি বলবো, সেটা হচ্ছে অর্জুন আর অন্বেষার যে সিনটা, অর্জুন আর অন্বেষার সিনটা, ওটা নিয়ে তুমি একটু এক্সপ্লেইন করো, তোমার কেমন লেগেছে? আমার ভীষণ ভালো লেগেছে, কারণ ওই যে প্রত্যেকেই যাদের কোনো শরীরে শারীরিক সমস্যা নিয়ে চলতে হয়, যাদেরকে, এটা না, যাদের এই সমস্যাটা আছে, যে কোনো রকম শারীরিক সমস্যা নিয়ে যারা চলে, তারাই একমাত্র তার কষ্টটা জানে, বা তার একটা মেন্টাল স্ট্রাগল না সবসময় চলতে থাকে। কারণ সে সবসময় যতই সে ওপরে শক্ত দেখাক নিজেকে, তার মনের মধ্যে একটা কোথাও টানাপোড়েন চলতে থাকে যে আমাকে অ্যাকসেপ্ট করবে তো। তো ওই ডাউটটা একটা সিনে দেখা যায় যে ওরা ছাদে ব্যালকনিতে দাঁড়িয়ে কথা বলছে, এবং কোথাও গিয়ে অন্বেষার একটা ডাউট আসছে যে যদি পরে অর্জুনের মনে হয় যে একটা খুঁতো মেয়েকে বিয়ে করে জীবনটা নষ্ট হয়ে গেল, আর তখন অর্জুন ওকে যেভাবে ট্রিট করছে, মানে একটা বাচ্চার মতো করে ট্রিট করছে, এবং বলছে যে তোর সতীত্ব নষ্ট হয়ে যাবে। তো সেটা বলছে তুই এই যে তোর বোকা বোকা প্রেজুডিস গুলো আছে, যে বিয়ের আগে একটা চুমুও নয়,
তো এরপর তুই আর একটাও এরকম কথা বললে আমি আমার মানে ঠোঁট দিয়ে তোর মুখটা বন্ধ করে দেবো, তোর সতীত্ব নষ্ট হয়ে যাবে। এত সুন্দর ডায়লগ, মানে আমার না এই ডায়লগও এত সহজভাবে এত সহজ কথায় লিখে সিনগুলোকে ক্রিয়েট করেছেন মানসী সিনহা। তো আমার এটা ভীষণ ভালো লেগেছে, ছোট ছোট ডায়লগ দিয়ে খুব স্ট্রং মেসেজ দিয়েছে উনি। ওই সিনটা আমার কাছে খুব ভালো লাগে। এবং এইটা যখন ওর ভাই মানে অর্জুনের ভাই আর অন্বেষার বোন দুজনে যখন শুনছে ওরাও ইমোশনাল হয়ে যাচ্ছে ওরকম একটা দেখে, ওই সিনটা আমার খুব টাচি লেগেছে। আর লাস্টে একটা সিন আমার খুব ভালো লেগেছে, যখন ওই বাড়িটা নিয়ে লাস্ট ফাল্গুনী চ্যাটার্জির সঙ্গে যখন ওদের বাড়িটা নিয়ে বচসা হচ্ছে, আর অপরাজিতা আড্ড যখন ওইখানে তার আগেই বলেছেন যে আপনি কখনো দেখেছেন যে বিয়ের আগে এখন ওরা কি করবে, বিয়ের আগে আগে গিফট চাইতে যাবে, আপনার মেয়ে যদি এখন লোকের বাড়ি গিয়ে গিয়ে বিয়ের আগে গিফট চায় কেমন লাগবে। তো আর লাস্টে যখন ওই 8 লাখ টাকা বোধহয় বাকি ছিল, তো সেটা 6 লাখ টাকা চেকে লেখার পর যখন খরাজ মুখার্জি জিজ্ঞেস করছে যে 8 লাখ 6 লাখ কেন 8 লাখ, তো তখন উনি মানে তখন ফাল্গুনী চ্যাটার্জি রিপ্লাই করছেন যে উনি হয়তো জানেন না যে কেউ কেউ বিয়ের গিফটটা বিয়ের আগেও দেয়। এই জায়গাটা আমার খুব ভালো, মানে একটা বিষয়টা না বেশ একটা মজার ইনসিডেন্টে শেষ করেছে। আর আরেকটা খুব ইমোশনাল ব্যাপার আছে, যখন আমরা ফ্ল্যাশব্যাকে দেখছি যে বাড়িটা থেকে সবাই আলাদা হয়ে যাচ্ছে, বাড়িটা মেনটেন করতে, বাড়ির যে হেড তিনি মারা গেছেন এবং তারপর বাড়িটা কেউ মেনটেন করতে পারবে না, পুরোনো দিনের বাড়ি। তখন না ওই সেই দুটো ট্যাক্সি, হলুদ ট্যাক্সি চলে যাচ্ছে, পেছনে একটা মালবাহী গাড়ি যেটাতে সব মানে সব জিনিসপত্র তুলে নিয়ে যাচ্ছে, এবং সিনেমাটা শেষ হলো আবার দুটো সাদা ওই ওলা ক্যাব এলো এবং একটা লাগেজবাহী গাড়ি এলো, যেখানে সবাই প্রবেশ করলো আবার, মানে বাড়িটা ছেড়ে বেরিয়ে গেছিল বাড়িটাতে আবার ঢুকলো। এই যে ফিরে আসাটা, হোমকামিং, এইটা একটা আলাদা ইমোশন, মানে চলে যাওয়াটাও যেমন দেখিয়েছে এখানে, ছোটবেলায় যখন চলে গেছিলাম তারপরে আবার যখন ফিরে আসছি ওই একই জায়গায়, ঠিক আছে, ওই ওই ইমোশনটা খুবই স্ট্রং। আর আমরা এবারে আরেকটা অন্য টপিক নিয়ে বলি। এই সিনেমার আমরা যতদূর জানি যে 5 নম্বর স্বপ্নময় লেন তো মানসী সিনহা ডিরেক্ট করেছেন, তো উনি এটা প্রমোশন কিভাবে করেছিলেন? হ্যাঁ, মানে এইটা না দর্শকদের জানা দরকার, অনেকে জানেনও নিশ্চয়ই, কারণ সবাই খুব সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ। তো অ্যাকচুয়ালি খাদান আর সন্তান, মানে একটা দেবের এতদিন পরে মাস অবতারে কামব্যাক, একটা এসবিএফ আর রাজ চক্রবর্তী, প্লাস সেখানে মিঠুন চক্রবর্তীর মতো একজন অ্যাক্টর রয়েছেন, শুভশ্রী গাঙ্গুলি রয়েছে, ঋত্বিক চক্রবর্তী রয়েছে, প্রত্যেকে মানে এরকম জাত একটা। তো এরকম দুটো মুভি যখন অলরেডি একে অপরকে ক্ল্যাশ করছে, প্লাস এই দুটো মুভির মধ্যে তো ব্যান্টারিং হয়েছেই, সেটা তো আলাদা একটা ব্যাপার। তো সেরকম একটা জায়গায় দাঁড়িয়ে না এরকম একটা প্লটের সিনেমা, কম বাজেটের, হেভিওয়েট স্টারকাস্ট ছাড়া রিলিজ করানো কিন্তু খুব চ্যালেঞ্জিং, খুব চ্যালেঞ্জিং। এবং আরেকটাও যে সিনেমা ছিল চালচিত্র, প্রতিম দিগুপ্তও কিন্তু খুব ভালো ডিরেক্টর, এবং টোটা রায়চৌধুরীও কিন্তু একটা বড় নাম, আর সেখানে ওটা একটা ক্রাইম, সেখানে আর ক্রাইম থ্রিলার এমন একটা জনার মানুষকে কিন্তু টানবেই, সে যতই হেভিওয়েট পাশাপাশি থাক না কেন, ক্রাইম থ্রিলারকে কিন্তু মানুষকে টানে, ক্রাইম থ্রিলার। সেখানে দাঁড়িয়ে সম্পূর্ণ একটা ফ্যামিলি নিয়ে কিন্তু চ্যালেঞ্জিং ছিল মানসী সিনহার পক্ষে খুবই, এবং টোটাল স্টারকাস্টের পক্ষে এই সিনেমাটা নিয়ে করা। আমার একটা ছোট্ট ক্লিপিং মনে আছে, যখন সিনেমাটা আর কি রিলিজ করে গেছে, তো হলে হলে সব স্টাররা ভিজিট করছে, তো অন্বেষা আর পুষ্পা 2 চলছে। সবচেয়ে বড় কথা, পুষ্পা 2 ঝড় কিন্তু তখনো যায়নি। বেঙ্গলের প্রত্যেকটা হলে আমরা টিকিট কাটতে গিয়ে দেখছি যে পুষ্পা 2 দুটো করে শো নিয়ে রেখে দিয়েছে। এটা মানে এটা একটা আরো বড় চ্যালেঞ্জ। তো সেখানে যখন অন্বেষাকে জিজ্ঞেস করেছে, ও খুব খুব মানে ইন্টেলিজেন্টলি উত্তর দিচ্ছে, বলে কি আছে, বাপ এসেছে, মা এসেছে, হ্যাঁ সন্তান এসেছে, তো সবাই মিলে 5 নম্বর স্বপ্নময় লেন দিয়ে ঘুরে যাবে, যাওয়ার সময় মন্দির থেকে পুষ্পা নিয়ে যাবে। তো এই যে ব্যাপারটা, ওরা কিন্তু এই রিপ্লাইটা থেকে না বোঝা যায় ওরা কিন্তু কোনো রকম ভয় পায়নি, মানে যে এই যে টিমটা, মানসী সিনহার যে টিমটা, এরা কিন্তু এই কম বাজেটের সিনেমা বা একটা পারিবারিক ড্রামা, এইটা নিয়ে কিন্তু এরকম চ্যালেঞ্জিং সিনেমাগুলোর প্লটের সিনেমাগুলোর মাঝে কিন্তু রিলিজ করাতে এরা কিন্তু রিস্ক নিতে দুবার পিছপা হয়নি। এই রিস্ক ফ্যাক্টরটার জন্য মানে একটা হ্যাটস অফ 5 নম্বর স্বপ্নময় লেনের গোটা টিমকে। প্লাস আমি যতদূর একটা আপডেট জানি, সেটা হচ্ছে এই 5 নম্বর স্বপ্নময় লেনের টিম টোটো করে করে প্রমোট করেছে সিনেমাটাকে, ঠিক আছে, টোটো করে করে প্রমোট করেছে। এটা কিন্তু একটা অনেক বড় মেসেজ শেখার মতো, যে আজকে প্রমোশন, এটা আমরা দেবের খাদানের সময়ও দেখেছি যে সে 4000 কিলোমিটার ঘুরে বেঙ্গল ট্যুর করেছে, তার বাজেট অনেক হাই ছিল, কিন্তু এরকম একটা ফ্যামিলি ড্রামাও টোটো করে করে কিন্তু বিভিন্ন এলাকাতে গিয়ে 5 নম্বর স্বপ্নময় লেনের টিম তারা কিন্তু প্রমোট করেছে। এবং এটা থেকে কিন্তু আমরা মানে আমাদের ইন্ডাস্ট্রির পরবর্তী যে সিনেমাগুলো আসবে, তারা কিন্তু একটা বড় লেসন নিতে পারে যে মানুষের কাছে কত সহজভাবে পৌঁছানো যায়।
কারণ মানুষের কাছে কিন্তু স্টাররা একটা দূরের বস্তু, ঠিক আছে, ফিল্ম স্টাররা কিন্তু একটা অনেক দূরের বস্তু, যেটা ধরা ছোঁয়ার বাইরে। হ্যাঁ। তো তাদের ধরা ছোঁয়ার মধ্যে এসেও কিন্তু এই বিষয়গুলোকে প্রমোট করা যায় সিনেমা, তো মানুষ কিন্তু তাতে রিলেট করতে পারে, এবং তাতে কিন্তু আমার মনে হয় মানুষ আরো বেশি হলে ভিড় করবে দেখার জন্য। কারণ মানুষ যখন দেখবে যে তারা মানুষের জন্য ভাবছে, এই স্টার কাস্টরা যারা সিনেমা বানাচ্ছে তারা মানুষের জন্য ভাবছে, তারা মানুষ অব্দি পৌঁছচ্ছে, মানুষ তখন কিন্তু ওরাও ওদের হলে অব্দি পৌঁছে যাবে। কারণ পৌঁছাতে এটা কিন্তু ফ্যাক্ট, আমরা নিজেরা সিনেমা দেখতে গিয়ে দেখি ভালো সিনেমার কিন্তু এখনো কদর আছে, মানে মানুষ কিন্তু ভালো সিনেমা ভিড় করে দেখে, কিন্তু সেই ভালো সিনেমার মেসেজটাও তাদের কাছে থাকা দরকার যে এই সিনেমাটা আসছে বা এই সিনেমার প্লট এটা। তো এটা মানুষের সিনেমার টিমের একটা অনেক বড় ইনিশিয়েটিভ, যে তারা টোটো করে প্রমোট করেছে, ঠিক আছে। তো এইটা থেকে তাদের ডেসপারেশনটা বোঝা যায় যে তারা সিনেমাটা নিয়ে কত বেশি মানুষের কাছে পৌঁছতে চাইছে। তো এইটা গোটা টিম 5 নম্বর স্বপ্নময় লেনের গোটা টিম, হ্যাটস অফ, অ্যাক্টিং, ডিরেকশন, স্ক্রিপ্ট রাইটিং, গান, সবকিছুর দিক দিয়ে সবকিছু মানে ওরা জাস্ট নেলড ইট। ভীষণ ভালো, এবং 4টে মুভির মধ্যে একটা আলাদা নিজেদের ইমপ্যাক্ট রাখতে পেরেছে। আমি তো বলবো আমার কাছে তো অ্যাজ এ দর্শক বলবো যে আমার কাছে ভীষণ ভাবেই রাখতে পেরেছে। আমার এখনো মনে আছে আমি প্রথম একদিনে 3টে সিনেমা দেখেছিলাম, 5 নম্বর স্বপ্নময় লেন, খাদান, সন্তান। কোথাও গিয়ে আমার 5 নম্বর স্বপ্নময় লেন ভীষণ ভাবে টাচ করেছিল, পরে আবার আমি তোর সঙ্গে সেকেন্ড টাইম দেখি। তো এটাই বলবো যে কোনো সিনেমা দর্শকের উচিত কিন্তু সব রকম সিনেমা দেখতে যাওয়া। সিনেমা কিন্তু এটা আমাদের একটাই ইন্ডাস্ট্রি, তো সেই ইন্ডাস্ট্রি থেকে যখন 4টে সিনেমা রিলিজ করছে, মানুষ যেমন খাদান দেখবে, সন্তান দেখবে, তেমনি এটাও দেখুক, স্বপ্নময় লেনের মতো সিনেমাও দেখুক। কারণ এই সিনেমাগুলো কিন্তু আমাদের জীবন থেকেই নেওয়া, আমাদেরই ঐতিহ্য থেকে নেওয়া, আমাদেরই পাস্ট ইমোশন গুলোকে এই সিনেমাগুলো কিন্তু তুলে ধরে। 5 নম্বর স্বপ্নময় লেন কিন্তু আমাদের অনেক ইমোশনকে তুলে ধরেছে, ছোটবেলাকার বা আগেকার দিনের যারা আরো আগের মানুষ তারাও রিলেট করতে পারবে অনেক পুরনো সময়টাকে। এন্ড এট দ্য এন্ড অফ দ্য ডে 5 নম্বর স্বপ্নময় লেন খুবই ইম্প্যাক্টফুল একটা সিনেমা, এবং আমরা খুব মানে আমাদের তো অন্তত খুব ভালো লেগেছে, মানে আমরা অ্যাজ এ সিনেমা লাভার, অ্যাজ এ সিনেমা অডিয়েন্স, সমস্ত দর্শককে রিকোয়েস্ট করব, এখনো অনেক হলে 5 নম্বর স্বপ্নময় লেন চলছে, পসিবল হলে যদি না দেখা থাকে অবশ্যই দেখে আসুন, কারণ সত্যি সিনেমাটা খুব ভালো। এবং আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি পুরো পরিবার মিলে এই সিনেমাটা দেখতে যাওয়া যায়, এবং পরিবারের যারা সিনিয়ররা রয়েছেন বা হয়তো মিডল এজ লোক যারা রয়েছেন, তারা কিন্তু অনেক নিজেদের ছোটবেলাকে রিকল করতে পারবেন, এবং আমার মনে হয় যে তারা যখন রিকল করবেন তারা কিন্তু তাদের নেক্সট জেনারেশনের মধ্যে সেই জিনিসটা কোথাও গিয়ে স্প্রেড করতে পারবেন। তো এইটাই 5 নম্বর স্বপ্নময় লেন অবশ্যই 8 থেকে 80 সবাই দেখতে সবার জন্য সিনেমা। এবং আজকে আমরা 5 নম্বর স্বপ্নময় লেন নিয়ে আড্ডা দিলাম, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। এবং এখনো আবার বলছি, যাদের দেখা হয়নি, আপনারা যারা দেখেননি অবশ্যই দেখে আসতে পারেন, খুব ভালো একটা সিনেমা, আপনারা নিজেদের ছোটবেলায় ফিরতে বাধ্য। তো এটাই বলবো যে, আর আমাদের এই আড্ডাটা দেখে যদি আপনাদের স্বপ্নময় লেন দেখার ইচ্ছে জাগে, সেটা আমাদের জন্য বাড়তি পাওনা। আর অবশ্যই এই এপিসোড আপনাদের যদি ভালো লাগে, আগের এপিসোডগুলোর মতো আবারও আপনাদের ভালোবাসা আমাদেরকে দেবেন, লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটাকে, কমেন্টও করবেন, কমেন্ট করে জানাবেন যে যারা আপনারা স্বপ্নময় লেন দেখেছেন তাদের কেমন লাগলো এই সিনেমা, আমাদের সঙ্গে তারা একমত কিনা। অবশ্যই মানে আমরাও হয়তো এইটুকু আড্ডার মধ্যে অনেক পয়েন্ট মিস করে গেছি, তারা তাদের ইমোশন গুলো লিখতে পারেন। আর অবশ্যই আমাদের চ্যানেলের বেল আইকনটাকে প্রেস করে দেবেন, যাতে আমাদের চ্যানেলের যে কোনো ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যেতে পারে। টিল দেন ভালো সিনেমা দেখতে থাকুন, গুড বাই, থ্যাংক ইউ।